জালিয়াতি এবং বাটপাড়ির কথা যখন বলা হয় তখন আপনাদের মনে হয় যে এটা বোধহয় একটা একটা লেভেল আছে, যে সেই লেভেলে করে, অর্থাৎ নিচু লেভেলের বাটপাড়ি করে, জালিয়াতি করে। কারা করে? আসলে এই জালিয়াতি বাটপাড়ি নিচের লেভেলে যেটা হয় সেটা হলো ছেঁচড়ামি। এটা মূলত হয় একদম উপর লেভেলে। কেন বললাম? এটা সালমান এফ রহমানকে উদ্দেশ্য করে বললাম। আচ্ছা, আমি যে বললাম এটার কারণটা কি? এর কারণ হলো একটা রিপোর্ট আমি দি বিজনেস স্ট্যান্ডার্ডে পড়ছিলাম, তার শিরোনাম দেখি বুঝতে পারছি এবং ভিতরে আমি পড়ে দেখলাম যে সালমান এফ রহমান আসলে বিশাল একটা দাড়ি রেখে বাংলাদেশে 15 বছর ধরে, অন্তত 15 বছর ধরে, তার আগেও সে বাটপার ছিল, মহাঋণ খেলাপি ছিল। তার সামনে এই বেক্সিমকো টেক্সিমকো এগুলি ছিল হলো হলো ওয়াশ, এগুলি সামনে রেখে সে দেশের হলো ব্যাংক ব্যবস্থার 12টা বাজায়। সে বাংলাও ঠিক মতন কথা বলতে পারে না। শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন। বাংলাদেশের আর্থিক খাতের জনকে দায়িত্ব দেওয়া হলো উপদেষ্টা, সাথে সাথে কিন্তু সমস্ত ব্যাংক, বিমা টিমা সবকিছুর নিয়ন্ত্রক সেই হয়ে গেল। মানে বাংলাদেশ ব্যাংক চালাইতো সে, শেয়ার বাজার জালিয়াতি কিভাবে করতে হয় তার প্রবক্তাও সে। তার আবার অনেক শিষ্য আছে, সব শিষ্যের নাম বলবো না, আপনারা আবার মনে কষ্ট পাবেন, কেননা উনি আবার সর্বদলীয় হচ্ছে বাটপার আর কি। তার অধীনে আবার বিভিন্ন দলের লোকজন আছে। তো এই বাটপার শেয়ার বাজার শেষ করছে, ব্যাংক শেষ করছে, কেন্দ্রীয় ব্যাংক, ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল হচ্ছে তার স্টাফ, পিএস এর মতো। সে কাহিনীও আমি একটা পড়ছিলাম, আমি এই রিপোর্টটা ঠিক এই মুহূর্তে আমার কাছে নেই, যে এক ভদ্রলোক বলছিল যে কিভাবে তাকে জোর করে মানে টাকা দিতেছিল একটা ইনস্টিটিউশন থেকে, মানে ফিনান্সিয়াল, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা তদারকি করছে। তার একটা বিস্তারিত সে বর্ণনা দিচ্ছে, আমি সামহ মিস করছি, দেখি আমি যদি পাই আপনাদের সামনে বলবো। তো দেখেন, শিরোনামটা এবার বলি। সুকুক বন্ড চালুর আগে বেড়েছিল বেক্সিমকো রাজস্ব, তারপরেই নামে ধস। বুঝতে পারছেন? অবস্থা দেখে মনে হবে 2021-22 সময়ে যেন সহসাই আলাদিনের চেরাগ পায় গ্রেপ্তারকৃত সালমান এফ রহমানের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। এই কোম্পানির মূল ব্যবসা টেক্সটাইল। আলোচ্য সময়ে অর্থাৎ মাত্র 2 বছরেই তাদের রাজস্ব 1982 কোটি টাকা থেকে আকাশচুম্বী হয়ে পৌঁছায় 7336 কোটি টাকায়। লক্ষণীয় বিষয়, ওই একই বছরে বেক্সিমকো তাদের 200 মেগাওয়াট তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্প, 30 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, টেক্সটাইল শিল্পের আরো যন্ত্রপাতির অর্থায়নের জন্য প্রথম সুকুক বন্ড চালু করে এবং বিভিন্ন ব্যাংককে সেটা মানে কিনতে বাধ্য করে। বিশ্লেষকরা এখন মনে করছেন বেক্সিমকোর কথিত এই ব্যবসায়িক পারদর্শিতা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেন সালমান, আর তাতে বাড়ে কোম্পানির শেয়ার দরও। এসবই ছিল সুকুক বন্ডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কৌশল। 2021 সালের শেষে বাজার থেকে 3000 কোটি টাকা সুকুকের মাধ্যমে উঠিয়ে নেন সালমান। তারপর থেকেই বেক্সিমকোর সেই মানে আশ্চর্যজনক যে পারফরমেন্স, সেটাও যেন উবে যায়। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সালমানের পুরো দুনিয়া উল্টে যাওয়ার আগে থেকেই কোম্পানিটির বিক্রি ও মুনাফায় ধস নামছিল। অর্থাৎ শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই তার এই কোম্পানির বিক্রি এবং মুনাফায় ধস নামছিল। অর্থাৎ তার মূল লক্ষ্যটা ছিল সুকুক বন্ডের মাধ্যমে ছেড়ে দিল, ব্যাংকগুলিকে বাধ্য করলো, তার মাধ্যমে 3000 কোটি টাকা সে উঠাই নেওয়ার পরে তারপরে শেষ, আর দরকার নেই, এবং তারপর নামছে। 2022-23 অর্থ বছরে বিক্রি ও রাজস্ব সামান্য হ্রাসের কথা জানালেও পরের 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসেই তার 63% কমার কথা জানায় বেক্সিমকো লিমিটেড, আর মুনাফায় পতন হয় 90%। ফলে যে শেয়ার দর মাত্র 26 মাসেই 14 টাকা থেকে বেড়ে হয়েছিল 180 টাকা, তা এখন 115 টাকা 60 পয়সা দরে রয়েছে ফ্লোর প্রাইসের কৃত্রিম বাধার কারণে। ফ্লোর প্রাইস বা মূল্যসীমা উঠে যাওয়া মাত্রই শেয়ার দরও ধস নামার অপেক্ষায় রয়েছে।
মানে কোন রকম এটা একটা মানে ফ্লোর প্রাইস দিয়ে ঠেকায় রাখছে, ওটা যদি উঠে যায় তাহলে আরো নিচে নেমে যাবে। সেজন্য বলছি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোন একটা বাটপার থাকে এটা হচ্ছে সালমান এফ রহমান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।